দেখে নেব খেলার সময় শিরোনাম। বিপিএলটা যদি আমার আরো 15 দিন আগে যদি শেষ হতো, ইচ্ছা করলেই শেষ করা যেত, তাহলে হয়তো আমরা আরো প্রিপারেশন নেওয়ার মতো একটা সুযোগ থাকতো। তো সবকিছু আসলে আরেকটু পরিকল্পনা করে যা হবার তো হয়ে গেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ভরাডুবির জন্য বিপিএলকে দায়ী করলেন কোচ সালাউদ্দিন। নিয়ম রক্ষার ম্যাচে কাল রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের মুখোমুখি হবে শান্তর দল। সংস্কারের নানা বুলি আওড়ালেও ফারুক আহমেদের বোর্ডে কোনো পরিবর্তনই দেখছেন না ক্রিকেট সংশ্লিষ্টরা। সঠিক পরিকল্পনার অভাবেই ধারাবাহিকভাবে খারাপ করছে দল। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে 18 মার্চ বাংলাদেশে আসবেন হামজা চৌধুরী। সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্পে দলের সঙ্গে যোগ দেবেন ফাহমেদুল ইসলাম। এবং শুরুতেই হোঁচট খেল পিটার বাটলারের নতুন বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে 3-1 গোলে হেরেছে জাতীয় নারী ফুটবল দল। পরিকল্পনা এবং প্রস্তুতির অভাবের কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচের আগে এভাবেই নিজেদের পক্ষে সাফাই গাইলেন দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে প্রস্তুতি ছাড়াই শান্তর চ্যাম্পিয়ন হতে চাওয়াটা আবার অবাস্তব মনে করেন না তিনি। দলের সিনিয়র জুনিয়র তত্ত্বে বিশ্বাসী নন সালাউদ্দিন। বললেন ম্যাচ ফি সবার সমান, তাই দায়িত্বটাও সমান। হেড কোচের সঙ্গে মুশফিক মাহমুদুল্লাহর বাদানুবাদের বিষয়টিও গুঞ্জন বলে উড়িয়ে দেন সালাউদ্দিন। রাওয়ালপিন্ডি থেকে নিয়ন মোহামিনের রিপোর্ট। বাংলাদেশের গ্রামগঞ্জে একসময় সার্কাস হতো বেশ আয়োজন করে, যা ছিল বিনোদনের অন্যতম মাধ্যম। এখন সেরকম কিছু খুব একটা দেখা না গেলেও আছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড, যাদের কর্মকাণ্ডে ক্রিকেটের আন্তর্জাতিক পরিমণ্ডলে এখন হাসি তামাশার পাত্র লাল সবুজের ক্রিকেট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2 ম্যাচ হেরে ভরাডুবির পর দল যখন বাড়ি ফেরার অপেক্ষায়, তখন টিম ম্যানেজমেন্টের দাবি প্রস্তুতিটাই নাকি ভালো ছিল না বাংলাদেশ দলের। শুধু তাই নয়, বোর্ডের পরিকল্পনার অভাবকেও দুষলেন সিনিয়র সহকারী কোচ। বললেন যত দোষ সব বিপিএল এর। হয়তো আমরা প্রিপারেশন নেই, পরিকল্পনা করি, কিন্তু আমরা হয়তো আদায় করতে পারি না। যারা ম্যানেজমেন্ট সাইটে আছে তাদেরও কিন্তু এটা তাদের বোঝাতে হবে যে আসলে আমাদের এই প্রিপারেশন নিতে হবে। যদি বিপিএলটা যদি আমার আরো 15 দিন আগে যদি শেষ হতো, ইচ্ছা করলেই শেষ করা যেত, তাহলে হয়তো আমরা আরো প্রিপারেশন নেওয়ার মতো একটা সুযোগ থাকতো। তো সবকিছু আসলে আরেকটু পরিকল্পনা করে যা হবার তো হয়ে গেছে, পরিকল্পনা দিন আরো বেটার করতে পারি। হেড কোচ ফিল সিমন্স বাংলাদেশ ছাড়ার আগেও বলেছিলেন প্রস্তুতির অভাবের কথা। একই গল্প পাকিস্তান থেকে বিদায় নেওয়ার সময় শোনাচ্ছেন সালাউদ্দিন। কিন্তু ক্যাপ্টেন শান্ত চেয়েছিলেন চ্যাম্পিয়ন হতে। বিষয়টা লেজে গোবরে হলেও যুক্তির অভাব নেই কোচের কাছে। আপনারাও দুঃখ পান, আমিও বুঝি যে আমরা হয়তো বড় টিম হয়ে উঠতেছি না, বাট ছেলেরাও কিন্তু বড় টিম হওয়া উপরে ওঠার জন্য তারাও কিন্তু চেষ্টা করতেছে। সো এটা তো শুধু আসলে ছেলেদের একার চেষ্টার বিষয় না, এটা সবারই সমষ্টিগত ভাবে এটা আসলে আমাদের চেষ্টা করতে হবে। তো আমার মনে হয় যে এদের ইচ্ছা আছে, এবং আমরা যারা কোচিং স্টাফ আছি বা বোর্ড থেকে যারা আছে বা আদার যে ফ্যাসিলিটিসগুলো, সেগুলো সমন্বয় হলে আমার মনে হয় যে আমরা একটা ভালো টিম হিসেবে গড়ে উঠবো। দলের 2 সিনিয়র ক্যাম্পেইনার রিয়াদ এবং মুশফিক চলমান আসরে কেউই পারফর্ম করতে পারেননি। জানা গেছে ড্রেসিং রুমে এ নিয়ে নাকি বিতর্কেও জড়িয়েছেন হেড কোচ। তবে তার সহকারী মানেন না এই সিনিয়র জুনিয়র তত্ত্ব। তার কথা, টাকা তো সবাই সমান পায়, তাহলে কেন হবে ভেদাভেদ? গুঞ্জন আপনারাই যেহেতু শুনছেন, আপনারা এটা রেজাল্টটা দিয়ে দিন, কারণ আমরা তো কোনো কিছু শুনি নাই। 11 জন খেলে সবাই কিন্তু ম্যাচ কি সমানই পায়। তো এখানে কারো তাদেরকে এক্সট্রা বাড়তি টাকা দেওয়া হয় না সিনিয়রদের, ঠিক কিনা? সো এখানে সবারই সমান পারফর্ম করতে পারে, এটা ন্যাশনাল টিম, এখানে সবারই সমান দায়িত্ব। টুর্নামেন্টে এখনো কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি ইমন এবং নাসুম। শেষ ম্যাচে নাসুমের সুযোগ থাকলেও ইমনের ভাগ্যের শিকে হয়তো ছিড়বে না এই যাত্রা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। টুর্নামেন্টের মাঝে কোনো ম্যাচের গুরুত্ব কম নয়। প্রতিটা ম্যাচ ক্রিকেটারদের কাছে একই রকম গুরুত্ব বহন করে। বাংলাদেশের বিপক্ষেও পাকিস্তান জয়ের জন্যই খেলবে, জানান ম্যান ইন গ্রিনদের অন্তর্বর্তীকালীন হেড কোচ আকিব জাভেদ। নিজে পেসার বলেই হয়তো বাংলাদেশের পেস ইউনিটের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। জানিয়েছেন পিন্ডিতে 2 দলের পেসাররাই হয়ে উঠতে পারে ম্যাচের ত্রাণকর্তা। গতির যুদ্ধ, পেসারদের লড়াই, সুইং শো, আপনি যেভাবে চাইবেন সেভাবেই বলতে পারেন এই ম্যাচটাকে নিয়ে। কারণ অন্তত পাকিস্তানি কিংবদন্তি পেসার আকিব জাভেদের চোখে যে এটাই হাইলাইট বাংলাদেশ পাকিস্তান ম্যাচের।
ম্যান ইন গ্রিনদের হয়ে মাঠে নামবেন সময়ের 3 সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রৌফ। অন্যদিকে লাল সবুজের জার্সিতে আছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং হালের ক্রেজ নাহিদ রানা। দু দলের এই 6 পেসারকে নিয়ে রীতিমতো মুগ্ধতা ঝরল আকিবের কণ্ঠে। জানালেন ট্যালেন্টেড শব্দটার সঙ্গে ঠিক সখ্যতা নেই তার, পারফরমেন্সটাই শেষ কথা সাবেকেই পেসারের অভিধানে। আমার দলে শাহিন, নাসিম, হারিস আছে। বাংলাদেশে তাসকিন, মুস্তাফিজ ছিল, এখন নাহিদ রানা এসেছে। তারা দুর্দান্ত, তাদের গতি, সুইং, বল নিয়ে ছোট ছোট কাজে আমি মুগ্ধ। তারা কিভাবে ডমিনেট করে আমরা সেটা জানি। এই পিন্ডিতেই আমাদের সে অভিজ্ঞতা হয়েছে। তবে আমার কাছেও অস্ত্র আছে, গুগল করে দেখতে পারেন। আমার ছেলেরাও 145 গতিতে বল করে। হয়তো তারা ছন্দে নেই, কিন্তু তাই বলে তাদের আন্ডার এস্টিমেট করবেন না। বাংলাদেশ পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু দলেরই অবস্থান এক। দুটো করে ম্যাচ হেরে অপেক্ষা এখন ঘরে ফেরার। তবে রাবার স্ট্যাম্প এই ম্যাচটাতেও হাল ছাড়তে নারাজ আকিব জাভেদ। পিন্ডিতে টেস্ট সিরিজ হোয়াইট ওয়াশ হওয়ার ক্ষত যে এখনো ভুলতে পারেননি এই ক্রিকেট মায়াস্ত্র। তাই শিষ্যদের তাতিয়ে রাখতেই হয়তো বাংলাদেশকে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন 92-এর বিশ্বকাপ জয়ী এই পেসার। আইসিসি ইভেন্টে কোনো ম্যাচই গুরুত্বহীন নয়। এটা জিতলে আপনি হয়তো সেমিতে যাবেন না, কিন্তু ছেলেরা মাথা উঁচু রেখে বাড়ি ফিরতে পারবে। আত্মবিশ্বাস যোগাবে ভবিষ্যতের জন্য। আমরা জানি শুরুটা করতে হবে একদম নতুন করে, তবে আমি বিশ্বাস করি ম্যাচটা জিতব। বাংলাদেশ পাকিস্তান ম্যাচ হলেও আকিবকে জবাব দিতে হয়েছে ভারতকে নিয়েও। আইসিসি ইভেন্টে কেন জিততে পারে না পাকিস্তান, এই প্রশ্নে তিনি শোনালেন পুরানো ভাঙা রেকর্ড। আমি 1992-96-তে পারিনি, এর পরের জেনারেশনও পারিনি, কারণটা জানি না। তবে এখানে মানসিক যে বাধার কথা বলা হয় সেটা আমি বিশ্বাস করি না। ক্রিকেট স্কিলের খেলা, সেখানেই হয়তো ঘাটতি থেকে যায় আমাদের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের শেষ ম্যাচের আগে অনুশীলন করতে পারেনি পাকিস্তান। বেরসিক বৃষ্টির কারণে গা গরম করেই ড্রেসিং রুমে ফিরতে হয় রিজওয়ান বাবরদের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে আয়োজক পাকিস্তান ছিটকে গেলেও একেবারে হতাশ নন স্থানীয়রা। পাকিস্তানের সমর্থকরা বলছেন 30 বছর পর আইসিসি ইভেন্টের আয়োজক হতে পারাটাও অনেক গৌরব এবং সম্মানের। তবে বাবর, রিজওয়ানদের পারফরমেন্সে যার পরানি বিরক্ত তারা। পাশাপাশি ভারত না আসায় হতাশা আছে অনেকের মাঝে। রাওয়ালপিন্ডি থেকে নিয়ন মোহামিনের আরও একটি রিপোর্ট। 1996 আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। ভারত শ্রীলঙ্কার সাথে স্বাগতিক হিসেবে ছিল পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনাল শেষে রানাতুঙ্গার হাতে ট্রফি তুলে দিয়েছিলেন দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। শেষবার কোনো বৈশ্বিক আসরের ফাইনাল নিজের দেশে সেবারই দেখেছিল পাকিস্তানিরা। কিন্তু এত আয়োজন যাদের জন্য সেই ক্রিকেটাররাই ব্যর্থ টুর্নামেন্টে টিকে থাকতে। 2 ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছেন রিজওয়ান বাবররা। ঘরের মাঠে নিজের দেশের খেলা দেখা থেকে আবারও বঞ্চিত পাকিস্তানিরা। অনেকের চোখে তাই এটা লস প্রজেক্ট আইসিসির জন্য। যদিও সাধারণ পাকিস্তানিরা ভাবেন না এভাবে। দলকে নিয়ে হতাশা থাকলেও টুর্নামেন্টের সফল আয়োজনে গর্ববোধ করেন তারা। All the countries that are visiting our country for the tournament, they have a good time. Kind of win-win, like even if Pakistan is out, but still like we're hosting this event. I am upset, but it's alright. There's always the next time. তবে একটা হতাশা ঠিকই আছে মানুষের মনে, সেটা ভারতকে নিয়ে। হাইব্রিড মডেলে না হয়ে পাকিস্তানে আসলে কোহলি রোহিতরা ভালো করতেন বলে মত তাদের। মাঠে বসে কোহলিদের না দেখতে পারাটা তাই পীড়া দিচ্ছে পাকিস্তানি ক্রিকেট ভক্তদের। 29 इयर्स हमने वेट किया और फिर हमारी टीम की सिलेक्शन, परफॉर्मेंस, सारी चीजें बिल्कुल जीरो में, यानी कि माइनस में थी। तो उसमें हमें कोई डिसअपॉइंटमेंट नहीं है। ये दिस इज देयर कॉल, इट्स देयर लॉस जो नहीं आया। We wish कि हम उधर उनके मुल्क में जाते हैं क्रिकेट खेलने, बहुत प्यार मिलता है हमारे प्लेयर्स को। We wish को वो भी इधर आते हैं, हम उनको खेलता हुआ देख सकते। গ্রুপ এতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই শেষ হবে পাকিস্তান দলের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। এরপর অন্য দলগুলোর খেলা দেখেই দুধের স্বাদ ঘোলে মেটাতে হবে পাকিস্তানিদের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। তামিম ইকবালের চাওয়াতে আবাহনী ছেড়ে মোহামেডানে নাম লিখিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। ডিপিএলে সেরা ছন্দে ফিরে অধিনায়কের আস্থার প্রতিদান দিতে চান এই অলরাউন্ডার। তামিমের নেতৃত্বে দীর্ঘদিন শিরোপা খরা থাকায় সাদা কালোদের এবার শিরোপা জেতাতে চান সাইফুদ্দিন। ঢাকা প্রিমিয়ার লিগে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে অনুশীলন করেছে মোহামেডান।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 21 সম্মাননা স্মারক পেয়েছেন তামিম ইকবাল। এদিন চট্টগ্রামে সেই পদক গ্রহণ করার কথা থাকলেও জাতীয় দলের সাবেক অধিনায়ক মিরপুরে হাজির মোহামেডানের প্রথম অনুশীলনে। বরিশালকে ব্যাক টু ব্যাক বিপিএল চ্যাম্পিয়ন করা ড্যাশিং ওপেনার এবার আটঘাট বেঁধেই নেমেছেন মোহামেডানকে লম্বা সময় পর শিরোপা এনে দিতে। বিপিএল ফাইনালের পর প্রথমবারের মতো ব্যাট হাতে মাঠে ফিরে দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করেন তামিম। অনুশীলনের ফাঁকে নতুন দলের সতীর্থ ও অফিসিয়ালদের সঙ্গে সেরেছেন আলোচনা। বাড়তি নজর রেখেছেন মোহাম্মদ সাইফুদ্দিনের দিকে। তার চাওয়াতে লম্বা সময় আবাহনীতে খেলা সাইফ যোগ দিয়েছেন মোহামেডানে। যখন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে ছিল তখন থেকে আসলে উনি আমাকে ট্রাস্ট করে বিদায় হয়তো আমাকে নিয়েছে মোহামেডানে। ওনার একক প্রচেষ্টায় ওনাই বলাতে আমাকে হয়তো বা মোহামেডান নিয়েছে, এটা আমি মনে করি। একটা প্লেয়ারকে যখন একটা ক্যাপ্টেন চিনবে, ইউজ করতে পারলে প্রপারলি, তাহলে ওই প্লেয়ার থেকে ম্যাক্সিমাম পারফরমেন্সটা আদায় করে নিতে পারবে। গেলবার বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হয়ে খেলা সাইফুদ্দিন এবার রংপুর রাইডার্সের জার্সিতে ঠিকঠাক মেলে ধরতে পারেননি নিজেকে। প্রথমে নির্বাচকদের বিবেচনায় থাকলেও চোখে পড়ার মতো পারফর্ম না করায় সুযোগ হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ওয়ানডে ক্রিকেট থেকেও দূরে দীর্ঘদিন। এই ফরম্যাটে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন 2021 সালে। জানিয়ে আক্ষেপ আছে তারও, তাই এবার ডিপিএলকে নিয়েছেন বড় চ্যালেঞ্জ হিসেবে। না, অবশ্যই আমি আসলে নট আপ টু দ্য মার্ক। আমি আমার পারফরমেন্স নিয়ে নিজে হ্যাপি না। ব্যাটে বলে আরও ভালো করা যেহেতু হয়নি, আসলে যেটা চলে গেছে সেটা নিয়ে চিন্তা করতে লাভ নেই। এখন আমাদের জন্য অনেক ডু অর ডাই বলাই যায়। ডিপিএলটা ভালো খেলা, কারণ নাহলে আবার তাকিয়ে থাকতে হবে নেক্সট সিজনের জন্য। তো ইনশাআল্লাহ চেষ্টা করবো, ভালো প্রিপারেশন নিচ্ছি। গেল বছরগুলোতে ঢাকা প্রিমিয়ার লিগে একক আধিপত্য ছিল ঢাকা আবাহনীর। একটানা বেশ কয়েকটি শিরোপা জিতেছে আকাশে নীলরা। তবে এবারের চিত্রটা ভিন্ন। মুশফিক মাহমুদুল্লাহ তামিমদের নিয়ে শক্তিশালী দল গঠন করেছে মোহামেডান। তাই শিরোপার দিকে চোখ রাখতে চান সাইফুদ্দিন। ফরচুন বরিশালের ছায়া টিম মোহামেডান অনেক বছর ধরে চ্যাম্পিয়নের স্বাদ পায়নি। তো ইনশাল্লাহ চেষ্টা করবো এবার আমার হাত ধরে হোক বা আরও যারা আছে সবার কন্ট্রিবিউশন সেটা দিয়ে এবার যাতে শিরোপা করে তুলতে পারি। আগামী 3 মার্চ থেকে শুরু হওয়ার কথা ঢাকা প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ব্যক্তিগত আক্রোশ মেটানো আর বিতর্কের বিপিএল আয়োজন করে মেয়াদের প্রথম 6 মাস পার করলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তার এমন কর্মকাণ্ডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবি বাংলাদেশ ক্রিকেট দলের। সংস্কারের নানা বুলি আওড়ানো হলেও পাপন পরবর্তী সময়ে কোনো পরিবর্তনই দেখছেন না ক্রিকেট সংশ্লিষ্টরা। ফারুক আহমেদের ওলটপালট পরীক্ষা নিরীক্ষার ফল পাচ্ছে দেশের ক্রিকেট। সভাপতির ক্ষমতা নিয়ে 6 মাসে কেবল বিতর্কের জন্ম দিচ্ছেন এই সাবেক ক্রিকেটার। ব্যক্তিগত আক্রোশ মেটাতে হাতুরু সিংহেকে যখন তাড়ালেন তখন চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি ছিল না 4 মাসও। শুধু হেড কোচ নয়, অপ্রয়োজনীয় কারণে কোচিং স্টাফেও আনেন বড় পরিবর্তন। আক্রোশের শিকার সাবেক কম্পিউটার অ্যানালিস্টও। নিয়ম ভাঙার অভিযোগ তোলা হলেও চাকরি হারানোর আসল কারণটা এখনো অজানা মহাসিন শেখের। বিসিবি যে কোনো অভিযোগ তুলতে পারে, তবে বাস্তবতা হচ্ছে তাদের একটা অজুহাত দরকার ছিল আমার চুক্তি শেষ করার। দলের বাজে পারফরমেন্সে অ্যানালিস্টকে বরখাস্ত করার নজির বিরল। আর এটা যদি কারণ হতো তাহলে আমার টার্মিনেশন লেটারে তা উল্লেখ করেনি কেন? কোচিং স্টাফে নিজের ক্ষোভ মিটিয়ে এরপর বিপিএল কনসার্টের নামে অপ্রয়োজনীয় আর ব্যয়বহুল ইভেন্ট আয়োজন করেন ফারুক আহমেদ, যেখানে পাকিস্তানি শিল্পী 3.5 কোটি টাকা পারিশ্রমিক পেলেও টিকিট থেকে আয় হয়নি 1.5 কোটিও। এরপর স্মরণকালের সবচেয়ে বিতর্কিত বিপিএল আয়োজনের কৃতিত্বটাও নতুন সভাপতির। বিপিএল গভর্নিং কাউন্সিলের সব দায়িত্ব নিজের কাছে রেখে দল দিয়েছেন বিতর্কিত সব মানুষদের। তাতে দেশের ক্রিকেটের ভাবমূর্তিত্ব নষ্ট হয়েছেই, ক্ষতি হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিরও। বিপিএলটা যদি আমার আরো 15 দিন আগে যদি শেষ হতো, ইচ্ছা করলেই শেষ করা যেত, তাহলে হয়তো আমরা আরো প্রিপারেশন নেওয়ার মতো একটা সুযোগ থাকতো। তো সবকিছু আসলে আরেকটু পরিকল্পনা করে যা হবার তো হয়ে গেছে, পরিকল্পনা আরো বেটার করতে পারি। ফারুক আহমেদের প্রথম বিপিএল এর পর ঢাকা প্রিমিয়ার লিগেও পারিশ্রমিক নিয়ে ভুক্তভোগী ক্রিকেটাররা গত আসরের তুলনায় অনেক কম টাকায় এবার খেলবেন লোকাল খেলোয়াড়রা। সবকিছু প্রেক্ষাপট পরিবর্তন, আমি অনেক কম নিয়ে খেলতেছি,
তো এখানে ম্যাক্সিমাম সবার 20% লেসে খেলতেছে, এটা আসলে এক দুজন যে তা না, সবাই। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে বিসিবি বন্দী হয়ে আছে হাতে গোনা 2-3 জনের হাতে। বোর্ডে যোগ্য লোক আনার কথা বললেও 6 মাসেও তা বাস্তবায়ন করেননি ফারুক আহমেদ। কেন করছেন না সে প্রশ্ন তুলেছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। এতই কি সংকট হয়ে গেল যে 4-5 জন দিয়ে ক্রিকেট বোর্ড চলতে হবে? ক্রিকেট বোর্ড একটা থাকবে, ক্রিকেট বোর্ডের স্ট্রাকচার আছে, কনস্টিটিউশন আছে, এই অনুযায়ী ইন্টারিম ইলেকশন করতে পারে। এই জিনিসগুলো যদি না করে, এটা ক্রিকেটের জন্য খুব খারাপ। পাপন পরবর্তী সময়ে সংস্কারের স্বপ্ন দেখেছিল দেশের ক্রিকেট প্রেমীরা। বিতর্কিত বিপিএল শেষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এমন ভরাডুবি নতুন করে ভাবাচ্ছে তাদের। সাব্বির মিথুন, সময় সংবাদ। এবার ফুটবল প্রসঙ্গ। এফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচ সামনে রেখে আগামী 18 মার্চ বাংলাদেশে আসবেন হামজা চৌধুরী। এরপরই চোখ দেবেন লাল সবুজের ক্যাম্পে। তবে সৌদি আরবের কন্ডিশনিং ক্যাম্পেই দলের সঙ্গে যুক্ত হচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ফাহমিদুল ইসলাম। এদিকে কোনো প্রকার অনুশীলন ছাড়াই 38 সদস্যের প্রাথমিক স্কোয়াড 30 জনে নামিয়ে এনেছেন কোচ হাভিয়ের কাবরেরা। এশিয়ান কাপ বাছাই সামনে রেখে 28 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশের অনুশীলন ক্যাম্প। লোকাল ছাত্রদের সবাইকে কাবরেরা প্রথম দিন থেকে পেলেও হামজাকে পাচ্ছেন 18 মার্চ। ফিফা উইন্ডো শুরু হওয়ার আগেই শেফিল্ড তারকাকে পাওয়া যাচ্ছে আপাতত সবচেয়ে বড় সুখবর এটাই। এবারের মিশনে আরেক আলোচিত নাম ফাহমিদুল ইসলামও যোগ দেবেন বেশ খানিকটা সময় আগেই। মার্চের প্রথম সপ্তাহ থেকে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করবে লাল সবুজ। দলের সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান ফুটবলার মানিয়ে নেওয়ার সুযোগ পাবেন সেখানেই। সৌদিতে আবার ফাহমিদুলের জয়েন করার ব্যাপারটা আছে 10 তারিখে। সে যদি ওখানে পারফর্ম করতে পারে, যদি টিমের সাথে সে থাকতে পারবে, তাহলে ইন্ডিয়া ট্রাভেল করবে। হামজা চৌধুরী 18 তারিখে আমরা যতটুকু এখন পর্যন্ত নিউজ আছে যে 18 তারিখে তিনি আসবেন। আসলে সেই অনুযায়ী উনি এখানে আমাদের ট্রেনিংয়ে জয়েন করবেন। তবে সুখবরের মাঝে দেশের ফুটবলে আধার ঘনীভূত হচ্ছে শেখ মোরসালিনের অনাকাঙ্ক্ষিত খবরে। তার বিরুদ্ধে যৌতুকের মামলা করেছেন স্ত্রী। আপাতত লিখিত অভিযোগ না পাওয়ায় এখনই কোনো ব্যবস্থা নিচ্ছে না ফেডারেশন। এগুলো হলো একদম ব্যক্তিগত ব্যাপার, সেটার জন্য আসলে আমাদের এই স্কোয়াডের সাথে আমরা কোনো ব্যাঘাত ঘটবে এটা আমরা মনে করি না। সে আসবে, সে যদি মামলার এখন আমরা যতটুকু জানি যে এরকম আমরা অফিসিয়ালি কোনো নোটিশ আমরা পাইনি এবং আমরা সেটুকু জানিও না যে কী অবস্থায় আছে। তো সেরকম আসলে সেরকম বিএফএফের দিকে যেটুকু ইনিশিয়েটিভ নেওয়া দরকার সেটুকু আমরা নেব। এদিকে এশিয়ান কাপ বাছাই সামনে রেখে 38 সদস্যের প্রাথমিক স্কোয়াড ছেটে 30-এ নামিয়েছেন হাবিয়ার কাবরেরা। কোনো অনুশীলন ছাড়া তার এই কাটছাট অদ্ভুতরেই বটে। এটা কোচের সিদ্ধান্তই। কোচ আসলে এভাবে একটা সিদ্ধান্ত করেছে যে কিভাবে দ্রুত সম্ভব টিমের জন্য তৈরি করা, মেন টিম তো আসলে যারা মাঠে খেলবে সেই স্কোয়াডের জন্য বিবেচনা করা। তো সে আসলে ওইভাবে একদম কনক্লুড করে সে 30 জনের নামটা নিয়ে আসছে। আমরা 28 তারিখে ক্যাম্প শুরু করছি আমাদের হোটেল ইন্টারকন্টিনেন্টালে। দেন 1 তারিখ থেকে আমাদের ট্রেনিং শুরু হবে। আপাতত আমাদের মাথায় হলো যেটা রয়েছে সেটা হলো বসুন্ধরা কিংসের এনে। বাংলাদেশ পর্ব শেষ করে 5 মার্চ কন্ডিশনিং ক্যাম্পের জন্য সৌদি আরবে উড়াল দেবে কাবরেরা বাহিনী। সেখানে অন্তত 2টি প্রস্তুতি ম্যাচের আয়োজনের চেষ্টায় আছে বাফুফে। এরপর দেশে ফিরে 20 মার্চ ভারতে যাবে লাল সবুজ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ফিফা প্রীতি ম্যাচের খবর। বিদ্রোহ করার প্রথম সারির ফুটবলারদের ছাড়া সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ব্যর্থ বাংলাদেশ। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে 3-1 গোলে হেরেছে পিটার বাটলারের দল। ইউএই ফুটবল অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে শুরু থেকে আক্রমণাত্মক ঝঙ্গায় খেলতে থাকে বাংলাদেশ। তবে উচ্চতা আর ফিটনেসে পিছিয়ে থাকায় ডি বক্সের সামনে বেগ পেতে হয় তাদের। 18 মিনিটে এলিজাবেথের গোলে লিড নিয়ে নেয় আরব আমিরাত। 2 মিনিট পর আইরিনের শট পোস্টে লেগে ফিরলে সমতায় ফেরার সুযোগ হারায় বাংলাদেশ। 28 মিনিটে জর্জিয়ার গোলে ব্যবধান 2-0 করে স্বাগতিকরা। তবে 34 মিনিটে পেনাল্টি থেকে 1 গোল শোধ করেন আফঈদা। দ্বিতীয়ার্ধের শুরুতে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি সুলতানা রিপারা। উল্টো 74 মিনিটে নিজের জোড়া গোল পূরণের পাশাপাশি লিড 3-1 করেন জর্জিয়া। এরপর আরও সুযোগ তৈরি করেছিল লাল সবুজের প্রতিনিধিরা, কিন্তু গোলের দেখা পায়নি। 3-1 গোলের হার নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয় পিটার বাটলারের শিষ্যরা। এই মুহূর্তে দুবাই আছেন রিপোর্টার মাকসুম আলম খান। নারী দলের ম্যাচে সবশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে।
ইউএই ফুটবল অ্যাসোসিয়েশনের এই গ্রাউন্ডেই মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাত নারী ফুটবল দল এবং 3-1 ব্যবধানে বাংলাদেশ দল এই ম্যাচটি হেরে গেছে। এই ম্যাচটি আসলে নানা কারণে বাংলাদেশ নারী ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ ছিল, কেননা হচ্ছে 18 জন প্রথম সারির ফুটবলার যারা বিদ্রোহ করেছিলেন পিটার বাটলারের অধীনে তারা মাঠে নামবেন না, সেই ফুটবলারদের ছাড়াই আসলে এই ম্যাচটা খেলতে এসেছে বাংলাদেশ, এই সিরিজটা খেলতে এসেছে। আজকে একটি ম্যাচ হয়ে গেল, এরপরে আবার 2 মার্চ তারা দ্বিতীয় ম্যাচটি খেলতে নামবে। তো এই ম্যাচে আমরা যেটা দেখেছি যে ওই যে প্রথম সারির ফুটবলার তাদের অভাবটা, তাদের ঘাটতিটা খুব ভালোভাবে ভুগিয়েছে বাংলাদেশ দলকে। ডি বক্সের সামনে আমরা দেখেছি যে অনেকটা এলোমেলো একটা অবস্থায় দেখেছি আসলে, এবং ফিনিশিংয়ের অভাব ছিল। ডিফেন্সে বেশ আফিদা খন্দকার কিংবা ইয়ারজান তারা ভালোই করেছেন, তারা ভালো না করলে আসলে গোল ব্যবধানটা আরও অনেক বেশি হতে পারত, কিন্তু শেষ পর্যন্ত 3-1 ব্যবধানে বাংলাদেশ দল হেরেছে। না হলে হয়তো বা যদি ডিফেন্সে বাংলাদেশ দল ভালো না করতো তাহলে ব্যবধানটা আরও বেশি হতে পারত। তবে স্কোরিংয়ে বাংলাদেশ দল অনেকগুলো অপরচুনিটি তৈরি করেছিল। প্রথম থেকে যদি বলি, অনেক অ্যাটাকিং খেলেছে বাংলাদেশ দল, অনেকগুলো সুযোগ তৈরি করেছিল, বল পজিশন থেকে শুরু করে সব কিছুতে এগিয়ে ছিল, কিন্তু ফিনিশিংয়ের ঘাটতি ছিল। আরেকটা বিষয় হচ্ছে যে ইউএইর যে ফুটবলাররা রয়েছেন তারা ফিটনেস কিংবা উচ্চতায় বাংলাদেশের ফুটবলারদের চেয়ে তাদের উচ্চতা এবং ফিটনেসের ব্যবধানটা বেশি দেখা গেছে, যার কারণে আসলে যেই এরিয়াল বলগুলো ছিল সেইগুলো আসলে একবারও তারা উইন করতে পারেনি। এরিয়াল বলগুলো সবই আসলে ডিবক্সের মধ্যে, যেগুলো ফ্রি কিক কিংবা কর্নার থেকে বল ছিল সেগুলো সবই তারা ক্লিয়ার করেছে, যার কারণে ডিবক্সের মধ্যে আসলে বাংলাদেশ স্কোরিং অপরচুনিটি সেইভাবে ক্রিয়েট করতে পারেনি, বা যেগুলো ক্রিয়েট করেছে সেগুলো আসলে ব্যর্থ হয়েছে। কখনো একটা বল রিপার একটি শট, আইরিনের একটি শট ক্রসবারে লেগে যায়, এবং আমরা রিপাকে একাধিক সুযোগ দেখেছি তিনি শট করেছেন কিন্তু ক্রসবারের উপর দিয়ে গিয়েছে। অন্যদিকে হালিমা একাধিক সুযোগ নষ্ট করেছেন। এই ধরনের সমস্যাগুলো আসলে ছিল। এখানে যারা প্রবাসী বাংলাদেশি আছেন, বেশ কিছু দর্শক এখানে এসেছিলেন, তারা বাংলাদেশ দলকে সমর্থন জানিয়েছেন। তারা একটা কথা বলছেন, 2025 সালটা তাদের এখন পর্যন্ত স্পোর্টস লাভার যারা আছেন তাদের এখানে ভালো যায়নি, কেননা চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা বাংলাদেশ ক্রিকেট দলকে দেখেছি, তারা বাংলাদেশের এই প্রবাসী যারা বাংলাদেশি আছেন তাদেরকে হতাশ করেছেন। এখানে ভারতের বিপক্ষে ম্যাচটা তারা হেরে গেছেন, এবং পাকিস্তানেও তারা আসলে কিছুই করতে পারেননি। অন্যদিকে এই সংযুক্ত আরব আমিরাতে এবার যে বাংলাদেশ নারী ফুটবল দল আসলো, তারাও প্রথম ম্যাচ আসলে জয় করতে পারেনি, 3-1 ব্যবধানে হেরে গেছে, যেখানে আসলে স্কোরিং অপরচুনিটি কিংবা বল পজিশন সব দিক থেকে আসলে বাংলাদেশ দল ইউএইর থেকে একটু এগিয়ে ছিল। তারপরেও ম্যাচের ব্যবধান হচ্ছে 3-1 ব্যবধানে বাংলাদেশ হেরে গেছে। তো প্রবাসী বাংলাদেশি যারা আছেন তারা কিছুটা হতাশ, তবে একেবারে ইয়াং একটা টিম, সেই টিমটা যেই পারফরমেন্সটা দেখিয়েছেন, যেই উদ্যমটা নিয়ে মাঠে নেমেছিলেন, সেটি নিয়ে তারা বেশ সন্তুষ্ট। একটা দাবি তারা জানিয়ে রেখেছেন ফুটবল ফেডারেশনের কাছে, সমস্ত ধরনের যে দ্বন্দ্বের ব্যাপারটা আছে কোচের সঙ্গে ফুটবলারদের, সেগুলো দ্রুত নিরসন হোক, এবং মেইন প্লেয়ারদের নিয়ে বাংলাদেশ যদি এখানে আসতো, সেই ক্ষেত্রে ইউএই দলের বিপক্ষে বাংলাদেশ দল অবশ্যই জিততে পারত। এই ছিল আমার কাছে ইউএই ফুটবল অ্যাসোসিয়েশন গ্রাউন্ড থেকে সবশেষ খবর। মাকসুম আলম খান আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সংযুক্ত আরব আমিরাত থেকে, জানাচ্ছিলেন বাংলাদেশ নারী দলের সবশেষ তথ্য। আসলে কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না, তরুণ ফুটবলাররা আজ হয়তো হেরেছে, কিন্তু দ্রুতই তারা মানিয়ে নেবে এবং বাংলাদেশের জন্য অবশ্যই জয় চিনিয়ে নিয়ে আসবে। আর্থিক সংকট আর ক্লাবগুলোর সীমাবদ্ধতার কারণে মধ্যবর্তী দল বদলে একের অধিক ফুটবলার অন্তর্ভুক্তি করতে পারেনি বেশিরভাগ ক্লাব। এবারের আসরে রক্ষণ শক্তিশালী করতে বিদেশি ফুটবলার এদুয়ার্দো মরিল্লোকে দলে নিয়েছে মোহামেডান স্পোর্টিং। পুলিশের হয়ে এর আগে প্রিমিয়ার লিগে অংশ নিয়েছিলেন তিনি। এবারের শিরোপায় চোখ রাখছে আলফাজ আহমেদের দল। এদিকে দ্বিতীয় লেগের জন্য গাম্বিয়ান ফুটবলার সোলেমান কিংয়ের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে রহমতগঞ্জ। প্রিমিয়ার লিগে দুর্দান্ত সময় পার করছে মোহামেডান। বিরতির পর বড় ব্যবধানে জয় দিয়ে দ্বিতীয় লিগ শুরু করে আলফাজ আহমেদের দল। এখন পর্যন্ত 10 ম্যাচে 9 জয় নিয়ে টেবিলের শীর্ষে তারা। টেবিলের 2-এ থাকা আবাহনীর সঙ্গে 4 পয়েন্ট ব্যবধানে এগিয়ে ঐতিহ্যবাহী দলটি। মৌসুমের মধ্যবর্তী দল বদলে এবার ছিল না তেমন কোনো আমেজ। আর্থিক সংকট আর ক্লাবগুলোর সীমাবদ্ধতার কারণে একের অধিক ফুটবলার যুক্ত করেনি ক্লাবগুলো। এর বাইরে নেই মোহামেডানও। দল বদলে নতুন করে নেওয়া হয়নি কোনো স্থানীয় ফুটবলারকে, শুধু রক্ষণে মোহামেডান যুক্ত করেছে আরও এক বিদেশি ফুটবলারকে। পুলিশ এফসিতে খেলা এডওয়ার্ড মরিল্লোর সঙ্গে চুক্তি পাকাপাকি করেছে মোহামেডান। হাই ভোল্টেজ আবাহনীর বিপক্ষে ম্যাচে দেখা যেতে পারে এই ভেনেজুয়েলার ফরওয়ার্ডকে। সেকেন্ড রাউন্ডে আসলে আমরা লোকাল প্লেয়ার কোনো চেঞ্জ করি নাই, লোকাল প্লেয়ার যারা আছে তারাই আমাদের টিমে, আর ফরেন প্লেয়ার একটা চেঞ্জ করছে আমাদের
বোটিংয়ের জায়গায় ওর একটু পায়ে ফ্র্যাকচার হয়েছে, ও খেলতে পারবে না। ওর জায়গায় আমরা পুলিশের 19 নাম্বার ওরে নিছি। ও বোধহয় 7 থেকে 8 তারিখে আসবে বাংলাদেশে। এখন পর্যন্ত সব আসরে অংশ নিলেও শিরোপা উঁচিয়ে ধরতে পারেনি সাদা কালোরা। তাই শিরোপার খরা কাটাতে এবারের মৌসুমটা গুরুত্বপূর্ণ মোহামেডানের জন্য। চ্যাম্পিয়ন হতে দ্বিতীয় লেগেও সবাইকে সমীহ করে মাঠে নামতে চায় মোহামেডান। 4 পয়েন্ট লিডে আছে আবনির থেকে। সেকেন্ড রাউন্ডে আসলে আমাদের প্রতিটা ম্যাচই ভাইটাল। ওখানে আমাদের প্রতিটা ম্যাচই ভালো করতে হবে। আমরা আশাবাদী আমরা ইনশাল্লাহ ভালো পারফর্ম করতে পারবো। কম গ্যাপ দিয়ে খেলাগুলি চালু করলে আমার মনে হয় খুব সব প্লেয়ারদের জন্য ভালো হবে। এদিকে লিগ ও ফেডারেশন কাপে ভালো অবস্থানে রহমতগঞ্জ। লিগের শুরুটা ভালো হলেও এখন কিছুটা ছন্নহারা পুরান ঢাকার ক্লাবটি। মধ্যবর্তী দল বদলে রহমতগঞ্জের শিবিরে যুক্ত হয়েছে আরও এক বিদেশি ফুটবলার। মিডফিল্ডে শক্তিমত্তা বাড়াতে চুক্তি করা হয়েছে গাম্বিয়ান ফুটবলার সোলেমান কিং এর সঙ্গে। 2018 মৌসুমে যিনি খেলেছেন শেখ জামালের হয়ে। ভালো রেজাল্টের জন্য সোলেমান কিংকে আমরা এই সিজনে নিচ্ছি এবং অলরেডি কথাবার্তা হয়ে গেছে। আজকে ফেডারেশন থেকে আমি এসেছি, সিগনেচার সবই হয়ে গেছে, ডকুমেন্টারি অলমোস্ট কমপ্লিট। আসার পর আমরা আশাবাদী যে একটা হয়তোবা ফাইনাল খেলা না খেলতে পারলেও 3-4-এ আমরা থাকবো। লিগের টানাহারের বৃত্ত থেকে বের হয়ে আবারও জয়ের ধারাবাহিকতায় ফেরার প্রত্যাশা রহমতগঞ্জের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগের রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। ম্যাচ শুরু হবে রাত 2:30টায়। সেমিফাইনালে বার্সেলোনার চেয়ে বেশ সহজ প্রতিপক্ষ পেয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে থাকার লক্ষ্য তাদের। লা লিগায় শীর্ষস্থান হারালেও সবশেষ ম্যাচে জিরোনাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আনচেলত্তির দল। খারাপ সময় পেছনে ফেলে ফর্মে ফিরেছেন এমবাপে। তবে সাম্প্রতিক সময়ে রেফারিদের বিপক্ষে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে মাঠের খেলার চেয়ে বেশি উত্তাপ ছড়াচ্ছে মাদ্রিদিস্তারা। রেফারির বিরুদ্ধে অভিযোগ তুলে উল্টো তদন্তের মুখে পড়তে হচ্ছে তাদের। তবে তিক্ত ঘটনার প্রভাব মাঠের খেলায় পড়ুক তা চান না কোচ কার্লো আনচেলত্তি। এই পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। বিপিএলটা যদি আমার আরো 15 দিন আগে যদি শেষ হতো, ইচ্ছা করলেই শেষ করা যেত, তাহলে হয়তো আমরা আরো প্রিপারেশন নেওয়ার মতো একটা সুযোগ থাকতো। তো সবকিছু আসলে আরেকটু পরিকল্পনা করে যা হবার তো হয়ে গেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ভরাডুবির জন্য বিপিএলকে দায়ী করলেন কোচ সালাউদ্দিন। নিয়ম রক্ষার ম্যাচে কাল রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের মুখোমুখি হবে শান্তন দল। এবং শুরুতেই হোঁচট খেল পিটার বাটলারের নতুন বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের কাছে ফিফা প্রীতি ম্যাচে 3-1 গোলে হার নারী ফুটবল দলের। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।